ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সংবাদ দেখছি আর হাসতেছি, কারণ সংবাদে দেখাচ্ছে বাংলাদেশের মাফিয়া কিং হঠাৎ করে উধাও হয়ে গেছে। হঠাৎ আম্মু জিজ্ঞেস করলো, কি রে নীরব, তুই হাসছিস কেন? না এমনি হাসতেছিলাম। আর এখন নাস্তা দাও, ক্ষুধা লাগছে। বোন নাস্তা করেছে। না, এখনো করে নাই। আচ্ছা তুমি নাস্তা দাও, আমি বোনকে ডেকে নিয়ে আসি। আমি বোনের রুমে গেলাম, গিয়ে দেখি শুয়ে আছে। তখন আমি বললাম, ওই পেতনি আয়, খাবার খেয়ে যা। কি বললি তুই? বোন রেগে বলল, আজকে তোর মাথার সব চুল ছিঁড়ে দিব। কুত্তা, আমাকে পেতনি বলার ছুট আছে। দাঁড়া বলছি। পেতনিকে পেতনি বলবো না তো পরি বলবো? যত সব পাগলি। এবার কিন্তু রেগে যাচ্ছি। তুই ওখানেই দাঁড়া, এক পাও নড়বি না। আজকে তোকে মেরে তোর সব হাড্ডি কুড্ডি ট্যাড়া করে দিব। তো আমি কি মার খাবার জন্য বসে থাকবো নাকি? পেতনির নানি বলে দিলাম দৌড়। বোনও আমার পিছে দৌড়াচ্ছে। আমি গিয়ে সোজা আম্মুর পিছনে লুকালাম। কি রে, তোরা এমন বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন? তোরা এখন তো আর বাচ্চা নাই, এখন তোরা বড় হয়েছিস। আমি কি সাধে তোমার ছেলের পিছনে লাগি? তোমার বাঁদর ছেলেই তো আমাকে রাগিয়ে দেয়। আম্মু আমার দিকে রেগে তাকালো। আমিও ফিক করে হেসে দিলাম। তখন বোন আম্মুকে বলল, দেখেছো কেমন বাঁদরের মতো হাসতেছে? মনটা চাইতেছে দাঁত ভেঙে দিতে। হয়েছে হয়েছে, আর কিছু ভাঙতে হবে না, এখন খেতে আয়। তারপর আমি এবং আমার বোন মিলে খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম। ও সরি, আমি তো আমার পরিচয় দিতে ভুলে গেছি, এখন দিয়ে দেই। আমার নাম নীরব আহমেদ। আমি হলাম বাংলাদেশের মাফিয়া কিং। কিন্তু আমার আব্বু আম্মু বোন কেউ জানে না আমি সেই মাফিয়া কিং। আমার ছোট একটাই বোন, যার সাথে একটু আগে ঝগড়া করলাম। আমি আমার বোনকে অনেক ভালোবাসি, আমার বোনও আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা ছোটখাটো ব্যবসা করে। গল্প পড়েন, বাকিটা জেনে যাবেন। আমি রুমে বসে বসে মোবাইল টিপছি, তখন হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমরা ভালো নেই। আপনি যাওয়ার পর থেকে এখানে সন্ত্রাস বেড়ে চলেছে। জাহিদের লোক আমাদের লোকগুলোকে মেরে ফেলেছে। আমি ভালো আছি, কিছুদিন অপেক্ষা কর, সময় আসুক, আমি আবার চলে আসব তোদের মাঝে। ভাই, একটু তাড়াতাড়ি আসো। কবে আসবে? চিন্তা করিস না, সময় হলে আমি আবার ফিরে আসব। আর ওই জাহিদকে তার শাস্তি দিব। টাকা লাগলে বলবি, আমায় পাঠিয়ে দিব। আচ্ছা ভাই, তাহলে এখন রাখি। ফোন কেটে দেওয়ার পর আমি বাড়ির বাইরে যাওয়ার জন্য রেডি হলাম এবং ড্রয়িং রুমে এসে দেখি বোন টিভি দেখছে। আমি বললাম, আদিবা, আম্মু কোথায় রে? ও, আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমার বোনের নাম আদিবা। আম্মু তো রান্নাঘরে, কিন্তু কেন? আমি একটু বাইরে যাব তাই। বাহিরে যাবি ভালো কথা, আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি, না হলে তোকে বাড়িতে ঢুকতে দেব না। সকালে কে যেন আমার দাঁত ভাঙতে চেয়েছিল। তখন তো আমি মজা করছিলাম। আমি আমার কিউট ভাইটার দাঁত ভাঙতে পারি বল? হয়েছে হয়েছে, আর মিথ্যা বলা লাগবে না। যা, আসার সময় 20 টাকার ফুচকা নিয়ে আসবনি। বোনটা মন খারাপ করে বলল, মাত্র 20 টাকার। খেলে খাবি, না খেলে নাই। তখন বোনটা বলল, আমায় বলল, না থাক, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, ঝাল নিয়ে আনবি। আচ্ছা এখন আমি বাইরে যাচ্ছি, আম্মুকে বলিস। এটা বলে আমি বাড়ির বাহিরে এসে সাব্বিরকে ফোন দিলাম। আর হ্যাঁ, সাব্বির হলো আমার কলিজার টুকরা বন্ধু। হ্যালো সাব্বির, কই তুই? চল আজকে আমরা একটু আড্ডা দেই, অনেক দিন ধরে আড্ডা দেওয়া হয় না। ফোনের ওপাশ থেকে সাব্বির বলল,
আচ্ছা বল, কোথায় আসবো? নদীর পাড়ে চলে আয়, ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো জায়গা, ফ্রেশ মাইন্ডে কথা বলা যাবে, কি বলিস? ঠিক বলেছিস। আচ্ছা, কয়টায় আসবো? এখন তো 4টা বাজে, তুই এখনই চলে আয়। আচ্ছা, আমি এখনই আসতেছি। আচ্ছা, সাবধানে আসিস, বলে ফোন কেটে দিলাম। আমি নদীর পাড়ে যাওয়ার জন্য একটা রিক্সা খুঁজতেছিলাম, কিন্তু পুরা কপাল, তাই রিক্সা পাইলাম না। তাই হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল কিছু লোক একটা বৃদ্ধ লোককে ঘিরে রেখেছে। আমি তাদের সামনে গিয়ে বৃদ্ধ লোকটাকে বললাম, চাচা, এরা আপনাকে এভাবে ঘিরে রেখেছে কেন? দেখো না বাবা, কে যেন আমাকে মারার জন্য এদের পাঠিয়েছে। ছুরি দেখিয়ে তখন ওদের মধ্যে প্রথম মোটা একটা লোক বলল, এই যে ছেলে, ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো, না হলে এই যে হাতে ছুরি দেখেছিস, এটা দিয়ে একেবারে গলা নামিয়ে দিব। আমি তো হা 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 করে হাসতে শুরু করলাম। কিরে, তুই কি পাগল হয়ে গেলি? বাচ্চাদের হাতে ছুরি থাকতে নেই? কি বলবি তুই? এখনই দেখাচ্ছি বাচ্চারা কি করতে পারে। এটা বলে মোটা লোকটা এগিয়ে এসে আমার শার্টের কলার ধরে যখন আমার পেটে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, তখন আমি ছুরিটা ধরে দিলাম, বুকে এক লাথি মারলাম, ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। তখন আমি বললাম, ভালো চাস তো এখনই এখান থেকে কেটে পড়, না হলে সব কয়টাকে এমন কেলানি দিব না, টানা 30 দিন চলার মতো অবস্থায় থাকবি না। এই, তোরা দাঁড়িয়ে কেন? দেখছিস, মার শালাকে। সবগুলো আমার উপর হামলা করলো। আমি আর কি করব, এক একটাকে ধরে ঘুষি লাথি দিয়েই চলেছি। হঠাৎ তাদের মধ্যে থেকে একটা লোক আমার হাতে ছুরি দিয়ে আঘাত করলো, ফলে আমার হাত কেটে গেল। মাথায় রাগ উঠে গেল, আজকে তোদের এমন অবস্থা করব যে সারা জীবন আমার মায়ের কথা মনে রাখবি, বলে পাশে থাকা একটা রডের টুকরো উঠিয়ে সব কয়টার হাতে পায়ে বাড়ি দিতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম সবগুলো রক্তাক্ত হয়ে গেছে, কেউ আর মায়ের খাওয়ার অবস্থায় নেই, তাই আর মারলাম না। বৃদ্ধ লোকটাকে বললাম, চাচা, আপনি এখন বাড়ি চলে যান, আর পারলে থানায় একটা জিডি করে আসেন। বলা তো যায় না, আবার অন্য কেউ আপনার উপর হামলা করতে পারে। আরো কিছু কথা হলো, তারপর দুজনের মধ্যে লোকটা বলছিল তার সাথে যাওয়ার জন্য। আমি তাকে বললাম চলে যেতে তাড়াতাড়ি, কারণ আবার তার উপর হামলা করতে পারে। তারপর এটা বলে আমি কাছেই এক ফার্মেসিতে গেলাম হাত ব্যান্ডেজ করতে। হাত ব্যান্ডেজ করে চলে গেলাম নদীর পাড়ে, গিয়ে দেখি সাব্বির বসে আছে। আমি ওর সামনে যাওয়ার পর সাব্বির বলল, কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আরে রাস্তায় রিক্সা পাইনি, তাই দেরি হয়েছে। হঠাৎ সাব্বিরের নজর আমার হাতে পড়ে, তখন বলল, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করে কেন? আরে তেমন কিছু না, একটু কেটে গেছে। শালা, হাত কেটে গিয়েছে আর বলছিস তেমন কিছু না? আচ্ছা, এখন রাগ দেখাতে হবে না, এখন বল তোর গার্লফ্রেন্ডের কি খবর? আর খবর একটা, পেয়ারার বস্তা, শুধু পেয়ারা দিতেই থাকে। চল আজকে বিরিয়ানি খেয়ে আসি, অনেক দিন ধরে খাওয়া হয় না। ঠিক বলেছিস, চল। চলুন এবার এই গল্পের নায়িকার সম্পর্কে কিছু জেনে আসি, আর দেখে আসি নায়িকা কি করে। বড়লোক বাবার একমাত্র মেয়ে মায়া, তার মা ছোট থাকতেই মারা যায়। বাবার অতি আদরের মায়া, কিন্তু তাদের পিছনে অনেক শত্রু লেগে আছে। তার একটাই কারণ, মায়ার বাবা একজন বড় ব্যবসায়ী বলে। বাবা, বাবা টাকা দাও, শপিং করতে যাব। কালকে না 30,000 টাকা দিলাম, সেটা কি করেছিস? বন্ধুদের সাথে অনেক জায়গায় ঘুরেছি আর খাবার খেয়েছি, তাই টাকাটা খরচ হয়ে গেছে। এখন তুমি টাকা দাও। আচ্ছা এনে আমার কার্ড, যা লাগে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে আব্বু। মায়া, মা আমি ভাবছি তোর জন্য একটা বডিগার্ড রাখবো। তুই তো জানিস আমার পিছনে কত শত্রু লেগে আছে, আমি চাই না ওরা তোর কোনো ক্ষতি করুক। আচ্ছা রেখো, এখন আমি যাই। এদিকে আমি, দোস্ত আজ অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক খেয়ে ফেলছি, এখন আমি বাসায় যাই, আর তুইও বাসায় যা। আচ্ছা, সাবধানে যাবি। আমি বাসার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, হঠাৎ মনে পড়ল বোন ফুচকা নিতে বলছে। এখন যদি ফুচকা না নেই, নিশ্চিত আমার মাথার চুল আজকে ছিটবে। তাই দোকান থেকে 50 টাকার ফুচকা নিলাম। বাসায় পৌঁছে কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। হঠাৎ কোথা থেকে যেন আদিবা দৌড়ে আসলো, এসেই বলল, আমার ফুচকা কই? আমি চালু করে আমার হাত পিছনে নিয়ে বললাম, কিসের ফুচকা, যা ভাগ, আমি কোনো ফুচকা টুচকা আনি নাই। আচ্ছা, আনিস নাই তাই না?
আজকে এই বাড়িতে তোর জায়গা নেই, বাড়ি থেকে এক্ষুনি বের হ বলছি। আমি আম্মুর দিকে তাকালাম। আমি তোদের মধ্যে নেই, আমি গেলাম। হঠাৎ আদিবা বলল, কিরে, তোর হাত পিছনে কেন? হাত সামনে আন বলছি। যে হাতে ফুচকা ছিল সেটা সামনে নিয়ে আসলাম। আদিবা আমার হাতে ফুচকা দেখে বলল। আদিবা খুশি হয়ে বলল, আমি জানতাম তুই ফুচকা নিয়ে আসবি, তুই তো আমার কিউট ভাই। ফুচকা দেখে এখন আমি কিউট আর ভালো হয়ে গেলাম তাই না? আরে তা না, আমি জানি আমার ভাই অনেক ভালো, আর তার এই বোনটিকে অনেক ভালোবাসে। আমি কিছু বলতে যাব তার আগে আদিবা আবার বলল, আচ্ছা, তোর আরেক হাত পিছনে কেন? ওটা সামনে নিয়ে আয়। আরে আর কিছু নিয়ে আসিনি, এখন আমাকে যেতে দে, আমি রুমে যাব। আমি বলেছি তুই কিছু নিয়ে এসেছিস? তোর হাত দেখাতে বলেছি, হাত দেখাবি ব্যাস। কি আর করার, হাত সামনে নিয়ে আসলাম। আমার হাত ব্যান্ডেজ করা দেখে আদিবা অস্থির হয়ে বলল, ভাই তোর হাতে কি হয়েছে? হাত ব্যান্ডেজ করে কেন? আম্মু, আম্মু এখানে আসো তাড়াতাড়ি। ওরাই কান্না করে দিছে। বোন কান্না করে আম্মুকে ডাকছে। আম্মু ছুটে আসলো আর বলল, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? আদিবা কান্না করে বলল, দেখো না ভাইয়ের হাত ব্যান্ডেজ করা, তোমার ছেলেকে বলে দাও আজকের পর থেকে ওর বাইরে যাওয়া বন্ধ। তোর হাতে ব্যান্ডেজ কেন? আম্মু সাব্বিরের সাথে কথা বলছিলাম আর ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিলাম, তখন হাত কেটে গেছে। আমি জানি বোন আমাকে অনেক ভালোবাসে, তাই কান্না করে দিয়েছে। তাও জিজ্ঞেস করলাম, হাত আমার কেটেছে কিন্তু তুই কান্না করছিস কেন? আদিবা প্রচন্ড রেগে বলল, কুত্তা, তোর মাথা ফাটাবো হারামি, তোর ছুরি দিয়ে ফল কাটা খাওয়াচ্ছি। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, আমি বড় না, আমার বোন বড়, মাঝে মাঝে মনে হয় বোন বড়, আমাকে যেভাবে শাসন করে। আম্মু কিছু বলছে না। তখন বোন বলল, আমি তোর বড়, যা তোর রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। আমি আমার রুমে চলে আসলাম। এদিকে মায়ার আব্বু অফিসে গিয়ে মায়ার আব্বু তার সকল স্টাফদের বলল, আমাদের যে করেই হোক এই প্রজেক্টটা আমাদের পেতেই হবে, সো আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। সকল স্টাফ বলল, স্যার আমরা আমাদের বেস্টটা দিয়ে কাজ করব, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাদের থেকে এটাই আশা করেছি। এখন আপনার যে যার কাজ করেন, আমি এখন আসি বলে। মায়ার আব্বু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ মায়ার আব্বুর ফোনটা বেজে উঠল আর ফোনের ওপাশ থেকে বলল, আমি রাকিব চৌধুরী বলছি, তুমি এই প্রজেক্টের থেকে সরে যাও, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। আমি সরব না, আমি দেখব তুই কি করতে পারিস। কাজটা তুই ভালো করলি না। মায়ার আব্বু ফোন রেখে তার বন্ধুকে ফোন দিল আর বলল, দোস্ত, তোর চেনা জানা কোনো ছেলে আছে যে ভালো ফাইট করতে পারে? মায়ার আব্বুর বন্ধুর নাম হাসান শেখ। তখন সে বলল, হ্যাঁ আছে তো, আজকে সকালে আমাকে একটা ছেলে বাঁচিয়েছে, একেই 10 জনকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ছেলেটাকে আসতে বল, একেই আমার মেয়ের বডিগার্ড রাখতেই হবে। ছেলেটার নাম্বার আমি তখন চেয়ে রেখেছিলাম, যদি কখনো কাজে আসে, কিন্তু আমি এটা বলতে পারতেছি না ছেলেটা রাজি হবে কি না। সেটা আমি দেখে নেব, তুই শুধু ছেলেটার নাম্বার দে। আচ্ছা এই নে তাহলে নাম্বার 013007552। এবার তুই ছেলেটার সাথে কন্ট্যাক্ট কর। আচ্ছা বলে মায়ার আব্বু ফোন রেখে দিল। আর হ্যাঁ, মায়ার আব্বুর নাম হচ্ছে মাহমুদ আহমেদ। এদিকে আমি শুয়ে শুয়ে ভাবছি আমাকে কিছু একটা কাজ করতে হবে। আমার পড়ালেখা তো শেষ, আর কতদিন বসে বসে খাবো। এসব যখন চিন্তা করতেছি তখন হঠাৎ বোন এসে বলল, ভাইয়া, ভাইয়া দরজা খুলো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি উঠে দরজা খুলে দিলাম। তখন বোন বলল, তুমি বসো, আমি হাত ধুয়ে তোমাকে খাবার খাওয়াই দিচ্ছি। আমিও চুপচাপ বসে রইলাম। বোন হাত ধুয়ে এসে আমাকে খাওয়াই দিচ্ছে আর বলতেছে, তোমার কিছু হয়ে গেলে আমার সাথে কে ঝগড়া করবে বলো? আমি কাকে ভাইয়া ডাকবো? বোন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আরে পাগলি বোন আমার, কাঁদে না, আমি তো আছি, আমার কিছু তো হয় নাই, সামান্য একটু কেটে গেছে, হয়েছে, আর খাবো না। তুই খেয়েছিস? না, এখনো খাইনি, এখন গিয়ে খাবো। আমি তোকে খাইয়ে দেই, তুই খাবার নিয়ে আয়। সত্যি খাইয়ে দিবি? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। তারপর বোনটা গিয়ে খাবার নিয়ে আসলো। আমি খাইয়ে দিলাম বোনটাকে।
তখন আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। এদিকে মায়ার আব্বু বাসায় এসে মায়াকে ডাকতে লাগলো আর বলল, মায়া, মা তুই কোথায়? তখন মায়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আব্বু তুমি আমাকে ডাকছিলে? মায়া, মা আমি চাই তুমি আর একা কোথাও যাবে না। আমি কালকে তোমার জন্য একজনকে রাখবো, সে সব সময় তোমাকে সেভ করবে। আচ্ছা আব্বু, আমি তোমার সব কথা শুনবো, কোথাও একা যাব না। তুই আমার একমাত্র মেয়ে, তাই তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। আরে আব্বু, এইসব কথা বাদ দাও, এখন চলো আমরা ডিনার করে নিই। আচ্ছা চল। মায়া বড়লোক হলেও তার মধ্যে কোনো অহংকার নেই। মায়া আর মায়ার আব্বু ডিনার করে যে যার রুমে চলে গেল ঘুমাতে। এদিকে আমি সকালে শুয়ে আছি, হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। আমি লাফ দিয়ে উঠলাম। উঠে দেখি কই, সব তো ঠিক আছে। খেয়াল করি আমার বালিশ কাঁপতেছে। বালিশের নিচে হাত দিয়ে দেখি আমার ফোন বাজতেছে। ভাইব্রেশন মোড করা তো, তাই কাঁপতেছিল। আমি ফোন হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার, তাই রিসিভ করলাম না। আবার শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আবার ফোন বাজতেছে। তখন দেখি আগের নাম্বার থেকে ফোন এসেছে। এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাশেদ মাহমুদ বলছি। তুমি কি কালকে কোনো লোককে বাঁচিয়েছিলে? রাস্তায় একজন বয়স্ক ব্যক্তিকে কিছু ছেলে আটকে রেখেছিল যখন। জি হ্যাঁ, আমি একজন বয়স্ক লোককে বাঁচিয়েছিলাম। কেন বলেন তো? তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? তোমার সাথে একটু সরাসরি কথা বলতাম, প্লিজ আমার অনুরোধটা রাখো। আচ্ছা আপনার ঠিকানাটা বলেন, কোথায় দেখা করব? আমি তোমার নম্বরে টেক্সট করে দিচ্ছি, তুমি আমার বাড়িতে চলে এসো। আমি আজকে বাড়িতেই থাকবো। আচ্ছা আমি তাহলে নাস্তা করেই বের হচ্ছি। আচ্ছা তুমি এসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। এটা বলে ফোন কেটে দিল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আম্মু বলল, কি রে, তোর ঘুম হয়েছে? তুই আজকে এত চালু উঠলি, ব্যাপারটা কি? কেন, আমি কি চালু উঠতে পারি না? আমি কি সেটা বলেছি তুই উঠতে পারিস না? তোকে তো কোনোদিন এত সকালে নাস্তার টেবিলে দেখি না, তাই বললাম। আমি কিছু বলতে যাব, তখন আদিবা এসে বলল, ভাইয়া, আমি আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি? তুমি এত সকালে, তাও আবার নাস্তার টেবিলে। যাক, ভালো হয়েছে, আজকে একসাথে নাস্তা করব। তোর হাতের ব্যথা কমেছে? হ্যাঁ আমার ব্যথা কমেছে। এখন কথা না বলে নাস্তা দে, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। আমিও নাস্তা করতে টেবিলে বসে পড়লাম। তখন আব্বু এসে বলল, বাবা তোর কি কিছু হয়েছে? তুই এত সকালে নাস্তা করছিস? বাবা তুমিও এই কথা বললে? কেন, আমি আবার কি বললাম? তোকে তো আমি এত সকালে নাস্তা তো দূরে থাক, ঘুম থেকে উঠতেই দেখি নাই, তাই বললাম আর কি। তখন আম্মু এসে আব্বুকে উদ্দেশ্য করে বলল, এসে গেছো তুমি, ভালো করেছো। এখন বসো, নাস্তা করে নাও। তারপর বোন, আমি, আব্বু, আম্মু আমরা সকলে মিলে নাস্তা করতে বসে পড়লাম। এদিকে জাহিদের লোক বলল, বস, মাফিয়া কিন্তু এখন আর নেই, এখন আমরা ড্রাগসের মেয়ে পাচার করতে পারবো। এতদিন ওই শালার জন্য কিছু করতে পারি নাই। ঠিক বলেছিস, ওর জন্য আমার কোটি কোটি টাকা লোকসান হয়েছে। এখন আর চিন্তা নেই, এখন আমরা আমাদের কাজ শান্তি মতো করতে পারবো। জি বস। আচ্ছা শোন, যেখান থেকে পারিস 50টা মেয়ে ধরে নিয়ে আয়। মেয়েগুলো 5 দিনের মধ্যে আমার চাই, তাদেরকে পাকিস্তানে পাচার করতে হবে। বস আপনি চিন্তা করবেন না, আমি এই দিকটা সামলে নিব। আমি 50টা মেয়ে নিয়ে আসার ব্যবস্থা করছি। এদিকে মায়ার আব্বু মায়াকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর মায়া এসে বলল, জি আব্বু, আমাকে কিছু বলবে? মা, আজকে তোর বডিগার্ড বানানোর জন্য একটা ছেলেকে ডেকেছি, দেখি সে আসে কিনা। আসলে ছেলেটাকে তোর বডিগার্ড বানানোর জন্য যে করেই হোক রাজি করাবো, কারণ তুই আমার একমাত্র মেয়ে। তুই ছাড়া আমার আর কে আছে বল? আব্বু তুমি এত ইমোশনাল কেন বলো তো? আমার তো কিছু হয় নাই, তার আগেই কান্নাকাটি জুড়ে দাও। এখন চলো নাস্তা করে নিবে, আবার তোমার ওষুধও খেতে হবে। চল তাহলে নাস্তাটা করি। এদিকে আমি নাস্তা করে রেডি হয়ে রুমে বসে আছি। হঠাৎ মনে পড়ল আমাকে তো একজনের সাথে দেখা করতে হবে। দেখি সে মেসেজে ঠিকানা পাঠিয়েছে কিনা। মেসেজ চেক করে দেখলাম ঠিকানা পাঠিয়েছে।
আমিও ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য ঘর থেকে বাহির হলাম। তখন বোন বলল, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। সারাদিন কি আর ঘরে বসে থাকা যায় বলো? একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। আচ্ছা যাও তাহলে, কিন্তু আজকে সাবধানে থাকবে, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আর আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। বেশি চকলেট খাইলে দাঁতে পোকা হবে। না হবে না, আমি দিনে 2 বার ব্রাশ করি। আচ্ছা বুঝছি, তোর সাথে কথাই পারা যাবে না। চকলেট পাগলি বোন আমার, যা নিয়ে আসবো। আচ্ছা আমি তাহলে আসি। বলে বাড়ি কোথায় থেকে বের হয়ে রিক্সা খুঁজছি। আজ কপাল ভালো বলে একটা রিক্সা পেয়েও গেলাম। তখন রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা যাবেন এই ঠিকানায়? মামা জামো, আপনি উঠেন। আমি রিক্সায় উঠে ভাবতে লাগলাম আমাকে একটা কাজ জোগাড় করতে হবে। আর কত আব্বু কষ্ট করবে। আরে আপনারা কি ভাবছেন একজন মাফিয়া কিং কি করে গরিব হয়? তাই তো আসলে আমি যে সব খারাপ নেতা আছে তাদেরকে ভয় দেখে টাকা উঠাই, আর সেই টাকা আমি এতিমখানায় দান করি আর গরিব অসহায় মানুষের জন্য খরচ করি। তাছাড়া একজন মাফিয়া কিং এর গ্যাং চালাতে টাকা লাগে, আর সেই টাকা আমি তাদের পিছনে খরচ করি। আমার নিজের কাছে খুব কম টাকা রাখি। এক কথায় আমি চাই আমার উপার্জনের টাকা দিয়ে আমার পরিবার চালাবো, আর আমি যে মাফিয়া কিং এটা কেউ জানে না। রিক্সাটা কতক্ষণ পর একটা বিশাল বাড়ির সামনে থামলো। তখন রিক্সাওয়ালা মামা বলল, মামা আইসা পড়ছি। তারপর আমি রিক্সা ভাড়া দিয়ে যখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে যাব তখন দারোয়ান বলল, কি চাই? আর আপনি না বলে বাড়িতে প্রবেশ করেছেন কেন? আমাকে রাশেদ মাহমুদ দেখা করতে বলেছে। আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমি স্যারের অনুমতি নিয়ে আসি। এই বলে দারোয়ান ভিতরে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল, আপনাকে স্যার ভিতরে যেতে বলেছে। আমি বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম। আমি চারপাশ শুধু দেখছি আর সামনে যাচ্ছি। বাড়ির বাইরেরটা অনেক সুন্দর করে সাজানো। তারপর আমি বাড়ির দরজায় গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। তখন আমি বললাম, তোমাদের স্যার কোথায়? ভিতরে আসেন। আমি ভিতরে গিয়ে দেখি এক ভদ্রলোক খবরের কাগজ পড়ছে। তখন আমি তাকে বললাম, আসসালামু আলাইকুম, আপনি কি রাশেদ মাহমুদ? জি আমি রাশেদ মাহমুদ, তোমার নাম কি? আমার নাম নীরব। তা আপনি আমাকে কি জন্য ডেকেছেন? তুমি কালকে কোনো লোককে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে? জি আমি তাকে বাঁচিয়েছিলাম। এখন বলেন আমাকে কেন ডেকেছেন? আগে তুমি এই সোফায় বসো, আমি বলছি। আমার নাম রাশেদ মাহমুদ, আমি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে 3য় নম্বরে আছি। আর ব্যবসার কারণে আমার অনেক শত্রু হয়ে গেছে, তারা সব সময় আমার ক্ষতি করার আশায় থাকে। আমি বুড়ো হয়ে গেছি, আমি বাঁচলাম কি মরলাম তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার একটা মেয়ে আছে, আমি চাই না তারা আমার মেয়ের কোনো ক্ষতি করুক। আপনি আমাকে এসব বলছেন কেন? আমি চাই তুমি আমার একমাত্র মেয়ের বডিগার্ড হয়ে থাকো। প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখো। আমাকে ভাবার জন্য 2 মিনিট সময় দিন। এখানে ভাবাভাবি আসলো কোথা থেকে? তোমার যত টাকা লাগে আমি দিতে রাজি। আমি কিছুক্ষণ ভেবে দেখলাম এমনিতেও আমি একটা কাজ খুঁজছিলাম, তার চেয়ে ভালো রাজি হয়ে যাই। একজনের উপকার করাও হবে, আবার আমার কাজ করাও হবে। আমি রাজি। বলেন আমাকে কবে থেকে কাজ করতে হবে? তোমাকে আমাদের বাড়িতে থেকে কাজ করতে হবে। আমার মেয়ে যেখানে যাবে তুমি তার সাথে যাবে, তাকে প্রোটেকশন দিবে। আচ্ছা তাহলে তো আমাকে এখানে আমার জিনিসপত্র আনতে হবে। তুমি শুধু তোমার পোশাক নিয়ে আসো, আর কিছু আনার দরকার নেই, তোমার রুমে সব পাবে। এখন তুমি আমার মেয়ের সাথে পরিচিত হয়ে নাও। মায়ামা একটু নিচে আসো তো। মায়া নিচে নেমে তার আব্বুকে বলল, কি হয়েছে আব্বু, আমাকে ডেকেছো কেন? আমি একবার মায়া ম্যামের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম, কারণ ম্যাম অনেক সুন্দর। ক্রাশ নামক বাস খাওয়ার ভয়ে চোখ সরিয়ে নিলাম। মায়ামা, আজ থেকে এই ছেলেটা তোর বডিগার্ড, তুই যেখানে যাবি একে সাথে করে নিয়ে যাবি, কেমন? হঠাৎ ইরা ম্যাম আমার দিকে তাকালো আর হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। ইস কত কিউট একটা ছেলে, আর এই ছেলেটা হবে আমার বডিগার্ড। হে তো মেঘনা চাইতেই জল। মায়া ম্যাম মনে মনে বলল, তোমরা কথা বলো, আমি একটু আমার রুমে যাই। এই বলে চলে গেল। হঠাৎ
মায়া ম্যামের দিকে তাকিয়ে দেখি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন আমি বললাম, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর হ্যাঁ, আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলবে, মনে থাকে জানো। তুমি তো প্রথম দেখায় আমার মন চুরি করে নিলে, মায়া মনে মনে বলল। মায়া ম্যাম এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন যেন অস্বস্তি লাগছে, তাই আমি বললাম, ম্যাম এমন হাঁ করে কি দেখেন? তোমাকে, তুমি কত কিউট। কি? এই না না কিছু না। আর এই তোমাকে না বললাম আমাকে ম্যাম বলবে না, আমার নাম ধরে ডাকবে, মনে থাকে জানো। এটা কি করে হয়? তোমার কাছে আপনি ডাক শুনলে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়, শুধু আমার নাম ধরে ডাকবে। আচ্ছা, নাম ধরেই ডাকবো। এখন আমি বাসায় যাই, আমাকে তো আবার জামা কাপড় আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, চালু যাও, আর চালু করে আসবো অনেক। উত্তেজিত হয়ে মায়া বলল, এখানে এত খুশি হওয়ার কি আছে? সময় হলে ঠিকই বুঝবে। এখন তুমি কিছু খেয়ে তারপর যাবে। আমি তো খেয়ে এসেছি। আচ্ছা আমি এখন যাই। এই বলে আমি মায়াদের বাসা থেকে বের হয়ে আসলাম। কি সুন্দর, মায়া নামের সাথে চেহারার বেশ মিল আছে। ধুর, আমি এত কেন ভাবছি? উনি কোথায় আর আমি কোথায়? আমাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান। সো এইসব চিন্তা দূর করতে হবে। ওদিকে মায়া ভাবছে, ইস কত কিউট ছেলেটা, তাকে যে করেই হোক আমার করে নিব। ওর দিকে তাকিয়ে থাকতে মন চায় শুধু। এদিকে আমি বাসায় যাচ্ছি মিষ্টি নিয়ে, কারণ আমার একটা চাকরি হয়ে গেছে। আমি বাসায় এসে কলিং বেল বাজালাম, তখন বোন এসে দরজা খুলে দিল আর বলল, আমার চকলেট কোথায়? দাও দাও, আমার চকলেট দাও। এই কেলো করেছে, আমি যে চকলেট আনতেই ভুলে গেলাম। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও, আমি মনে মনে বললাম। কি এত ভাবতেছো? আমার চকলেট কই? দাও, চকলেট দাও। আমার হাতে মিষ্টি ছিল। তখন আমি বললাম, এই দেখ তোর জন্য মিষ্টি এনেছি। প্রতিদিন তো চকলেট খাস, আজ না হয় মিষ্টি খা। কিন্তু আমার যে মিষ্টি ভালো লাগে না, তুমি আমার জন্য চকলেট আনো নাই। মন খারাপ করে বলল, আমি তো জানতাম না তুই মিষ্টি পছন্দ করিস না। যা, কালকে তোর জন্য বেশি করে চকলেট আনবো। এখন আম্মু কোথায়, আম্মুকে ডাক দে। বলে আমি সোফায় বসে পড়লাম। আদিবা আম্মুকে ডাক দিল। তখন আম্মু এসে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? আম্মু আমার চাকরি হয়ে গেছে, এই নাও মিষ্টি। আজকে আমাকে জামা কাপড় গুছিয়ে যেতে হবে, অফিস থেকে আমাকে থাকার ব্যবস্থা করে দিছে। তাই মিথ্যা বললাম। যদি বলতাম বডিগার্ডের কাজ করব, তাহলে আমাকে জীবনেও কাজ করতে দিব না। তাই হঠাৎ দেখি বোন মন খারাপ করে উপরে চলে গেল। ভালোই হলো, তোর একটা চাকরির ব্যবস্থা হয়েছে। এই বয়সে তোর আব্বুকে অনেক কষ্ট করতে হয়। এখন থেকে আর করতে হবে না। আচ্ছা আমি উপরে গেলাম। এই বলে আমি আমার রুমে এসে কিছু কাপড় আর কিছু জিনিসের একটা ব্যাগ নিয়ে নিলাম। একটা শুয়ে থাকি, সকালে তো তেমন ঘুম হয় নাই, এই বলে শুয়ে থাকলাম। এদিকে জাহিদের লোক জাহিদের কাছে যাওয়ার পর বলল, কয়টা মেয়ে জোগাড় করলে? মনে আছে তো? 50টা মেয়ে লাগবে 5 দিনের মধ্যে। একদিন তো চলে গেল। বস, আজকে মাত্র 8টা জোগাড় করেছি। তাদেরকে ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাত্র 8টা জোগাড় করেছিস? আমি যদি 5 দিনের মধ্যে আমার 50টা মেয়ে না পাই, তাহলে তোদেরকে উপরে পাঠিয়ে দিব, মনে থাকে যেন। এদিকে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে যা শুনতে পেলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাহলে শুনুন কি বলেছে ফোনের ওপাশ থেকে। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি রাশেদ মাহমুদ বলছি। ফোনের ওপাশ থেকে বলল, ও স্যার আপনি বলেন, তা কি জন্য ফোন দিয়েছেন? আমার মেয়ে তোমাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে, শুধু বলছে তুমি কখন আসবে। জানি না ওর হঠাৎ করে কি হলো। এটা আবার কেমন কথা? মায়া তার আব্বুর থেকে ফোন কেড়ে নিয়ে বলল, এই তুমি আসবে নাকি আমি তোমাদের বাড়িতে যাব তোমাকে আনার জন্য? সে কখন থেকে তোমার অপেক্ষা করছে, অথচ তুমি আসছো না। তুমি ঠিক আছো তো? ম্যাম আপনার কি হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আর আমি ঘুমিয়েছিলাম তাই আসতে পারি নাই। আমি কিছুক্ষণ পর চলে আসব। তোমাকে না বললাম আমাকে ম্যাম বলবে না? আরেকবার ম্যাম বললে তোমার খবর আছে। এখন তুমি চালু আমাদের বাড়ি চলে আসো। আচ্ছা আসছি, এই বলে আমি ফোন রেখে দিলাম। আর এইদিকে মায়া মনে মনে বলল, কুত্তা শয়তান বিলাই বান্দরটা ফোন কেটে দিল। কত কষ্ট করে আব্বুকে দিয়ে ফোন দেওয়ালাম, অথচ শয়তানটা আমার ফোন কেটে দিল। তুই শুধু একবার আয়, তোকে আমি দেখে নিব। আমার ঘুম নষ্ট করে তুই আরামে ঘুমাচ্ছিস।
তোর ঘুম আমি ছুটাবো। এদিকে আমি আমার রুম থেকে বের হয়ে যখন নিচে নামতে যাব তখন আমার কানে কারো কান্না করার আওয়াজ আসলো। আমার মনে হচ্ছে কে যেন কান্না করছে, আর আমার মনে হচ্ছে কান্না করার আওয়াজটা আদিবার রুম থেকে আসছে। তাই আমি আদিবার রুমে গেলাম, গিয়ে দেখি আদিবা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি তখন আদিবাকে বললাম, বোন তুই কান্না করছিস কেন? তোকে কেউ বকেছে? আমাকে বল, তোর কিছু লাগবে আমাকে বলতে পারিস, আমি এনে দিব। বোন আমার দিকে তাকিয়ে হঠাৎ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আরো কান্না শুরু করলো আর বলল, ভাইয়া তুই এ বাড়িতে ছেড়ে চলে গেলে আমার একটুও ভালো লাগবে না। প্লিজ ভাইয়া, তুমি কোথাও যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ভাইয়া। আদিবা এটা বলছে আর কান্না করছে। দেখ বোন, তুই কান্না করিস না, আমি তো আর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। আমি মাঝে মাঝে আসবো বাড়িতে, আর তোর জন্য তখন অনেক চকলেট নিয়ে আসবো। না, আমার কোনো চকলেট লাগবে না, আমি তোমাকে কোথাও যেতে দিব না ভাইয়া। বোন দেখ, আব্বুর বয়স হয়েছে, এই বয়সে আব্বু আর কত কষ্ট করবে তুই বল। তাই তো আমি কাজে যাচ্ছি, প্লিজ বোন তুই আর না করিস না। আচ্ছা, আমি তোমাকে আর আটকাবো না, কিন্তু মাঝে মাঝে আমাকে দেখতে আসবে কিন্তু। আচ্ছা এবার বল, দুপুরে খেয়েছিস নাকি না খেয়ে শুধু কান্না করছিস? চোখ তো একেবারে ফুলিয়ে ফেলেছিস কেঁদে কেঁদে। না ভাইয়া, এখনো কিছু খাইনি। তুমি যখন চলে যাওয়ার কথা বলেছিলে তখন থেকেই কান্না করেছি রুমে বসে। পাগলি বোন আমার। আচ্ছা তুই বস, আমি খাবার নিয়ে আসছি। এই বলে আমি নিচে এসে আম্মুকে বলে খাবার আদিবার রুমে নিয়ে আসলাম। তখন আমি বললাম, হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। বোন আমার চুপটি করে বসে আছে আর আমি তাকে খাইয়ে দিচ্ছি। আর খাবো না এখন, প্লেটটা আমাকে দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে এক প্রকার জোর করে আমার থেকে খাবারের প্লেটটা নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আম্মু দরজার আড়াল থেকে আমাদের দুই ভাই বোনের কাণ্ড দেখে মুচকি হেসে চলে গেল। আমি আদিবাকে খাবার খাইয়ে দিয়ে বললাম, এবার বাচ্চা মেয়ের মতো চুপ করে শুয়ে থাক, আর এই নে 200 টাকা, কাল স্কুলে যাওয়ার সময় চকলেট কিনে খাস, আর তোর কিছু লাগলে আব্বুকে বলবি। এই বলে আমি আমার রুমে এসে কিছুক্ষণ বসে থেকে ভাবলাম আর কি আছে নেয়ার মতো। হঠাৎ একটা জিনিসের কথা মনে পড়ল। আমি আলমারির ড্রয়ার খুলে আমার একটি পিস্তল নিয়ে আমার কোমরে গুজে নিলাম। তারপর রওনা দিলাম মায়াদের বাড়িতে যাওয়ার জন্য। রাস্তায় এসে আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি আর আশেপাশে তাকাচ্ছি, দেখি কোনো রিক্সা পাওয়া যায় কিনা। ব্যাগটা কাঁধে নিয়ে কিছু দূর সামনে যেতেই কিছু ছেলে আমার পথ আটকে দাঁড়ালো। তখন আমি বললাম, মামারা কি চাই? আমার পথ আটকে দাঁড়ালেন কেন? তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, তুই আমাদের লোকদের মেরেছিস কেন? তারা তো তোর কোনো ক্ষতি করে নাই, আজ তার হিসাব করতে এসেছি। আমি আবার তোমাদের কোন লোকদের মারলাম? তখন কালো একটা মোটা ছেলে সামনে আসলো। আরে ভাই, ওই যে বৃদ্ধ লোকটাকে বাঁচাতে গিয়ে মেরেছিলাম, সেই লোকটা। আমি ছেলেটাকে দেখে বললাম, কি রে, তুই দেখি সুস্থ হয়ে গেছিস, যাক ভালো কথা, দোয়া করি তুই আরো বেশি দিন বেঁচে থাক। আচ্ছা ভাই, আপনি কে যে এদের হয়ে আমার কাছে এসেছেন ওকালতি করতে? আমি এদের বস, আর এরা আমার হয়ে কাজ করে, আর আমার নাম হচ্ছে হাতকাটা জনি। আমি তাদের বসকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বললাম, তা জনি ভাই, আপনার তো কোনো হাত অথবা পা তো কাটা নাই, তাহলে আপনার নাম হাতকাটা জনি হলো কি করে? আমি মানুষের হাত কাটি, তাই আমার নাম হাতকাটা জনি। আজকে তোর হাত কাটবো, এই বলে একটা বড় ছুরি বের করলো। তোর কত সাহস, তুই আমাদের লোকদের মেরেছিস? আচ্ছা দেখি কি করে আমার হাত কাটিস। তাদের মধ্যে থেকে একটা ছেলে আমার কাছে ছুরি নিয়ে এগিয়ে আসলো। আমি সোজা ছেলেটার দু পায়ের মাঝ বরাবর কিক মারলাম। ছেলেটা তার ছুরিটা ধরে মাটিতে কই মাছের মতো লাফালাফি করতে লাগলো। বলি, কি মামা তুমি আসবে না নাকি তোমার চামচাদের পাঠাবে? ছেলেগুলোর বসকে উদ্দেশ্য করে বললাম। এটা বলার পর দেখি জনি তার কোমরে থেকে পিস্তল বের করলো। আমাকে যেই শুট করতে যাবে, আর আমিও গুলি থেকে বাঁচার জন্য সাথে সাথে আমার কোমর থেকে পিস্তলটা বের করে জনির হাতে গুলি করলাম। ফলে জনির পিস্তলটা পড়ে গেল, আর আমি এক এক করে তার সব লোকদের পায়ে গুলি করলাম, কিন্তু কাউকে মেরে ফেলিনি। আমি জনির কাছে গিয়ে কয়েকটা ঘুষি লাথি দিয়ে জনির কপালে পিস্তল ঠেকিয়ে বললাম, তুই কি গাধা নাকি? তোর এতগুলো লোকদের মেরে সেদিন তক্তা বানালাম, আর আজকে এসেছিস আমাকে মারার জন্য? একটা কথা মনে রাখবি,
বাঘকে কখনো খোঁচা দিতে আসিস না, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবি। আর আজকের পর থেকে তোদের যেন আমার চোখের সামনে না দেখি। যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম। তারপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে লাগলাম মায়াদের বাড়িতে। আমি হাঁটতেছি আর আমার মনে হচ্ছে আমার পা কাঁপতেছে। হঠাৎ দাঁড়িয়ে খেয়াল করলাম আমার ফোন বাজতেছে। ধুর শালা, ফোনটা যে কেন ভাইব্রেশন মোড হয়ে যায় বুঝি না। মনে মনে বললাম। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার গ্যাংয়ের লোক মাসুম ফোন দিছে। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভাই, একটা খবর পেয়েছি, জাহিদ নামের এক মাফিয়া, সে আমাদের দেশ থেকে 50টা মেয়ে পাকিস্তানে পাচার করবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেয়ে পাচার হবে সেটা তুই কি করে জানলি? ভাই, আপনি কি ভুলে গেলেন বাংলাদেশে কম বেশি সব মাফিয়াদের কাছে আমাদের গুপ্তচর আছে? ভুলেই গেছিলাম। আচ্ছা, কবে পাচার হবে এটা জানতে পেরেছিস? জি ভাই, আর 2 দিন পর পাচার করবে। এই ঠিকানা থেকে এই কাজ করা হবে। ওই দিন আমরা সময় মতো পৌঁছে যাব ওই ঠিকানায়। আর মেয়েদের তো বাঁচাবো, সাথে ওই হারামির বাচ্চা জাহিদকে শিক্ষা দিব। এটা বলে আমি ফোন কেটে দিলাম। আমি হাঁটতে হাঁটতে মায়াদের বাসায় এসে দরজায় বেল দিলাম, আর সাথে সাথে দরজা খুলে দিল। মনে হয় কেউ দরজার পাশেই দাঁড়িয়েছিল। তাকিয়ে দেখি মায়া ম্যাম দরজা খুলে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি বললাম, ম্যাম, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করলাম? আর আপনি দরজার পাশেই দাঁড়িয়েছিলেন কেন? কারো অপেক্ষা করছেন বুঝি? তোমার তো দেরি হলো কেন আসতে? সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। ম্যাম, আমার জানা মতে আমি তো এমন কোনো কাজ করি নাই যে আপনি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবেন। আমার মনটা চুরি করে এখন বলে আমি এমন কোনো কাজ করি নাই যে আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। মায়া ম্যাম আস্তে আস্তে বলল। ম্যাম, কি বললেন শুনতে পাইনি, একটু জোরে বলেন। না, কিছু না। এই, তোমাকে না বললাম আমাকে তুমি করে বলবে? আর একবার যদি ম্যাম বলেছিস তোকে খুন করে ফেলবো। না না, থাক, আর ম্যাম বলবো না। এখন আমাকে আমার রুমটা দেখিয়ে দিন। আমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিব আর কি। আচ্ছা, তুমি আমার সাথে আসো। আমি মায়ার পিছনে পিছনে যেতে লাগলাম। আমাকে আমার রুম দেখিয়ে মায়া বলল, আজ থেকে এটা তোমার রুম, তুমি এখন বিশ্রাম নাও। আর তোমার কিছু লাগলে আমাকে বলবে। আর ওই দেখো দেয়ালে ওটা কি? যেই আমি দেয়ালে কি আছে তা দেখার জন্য তাকালাম, মায়া হঠাৎ করে আমার গালে কিস করে দৌড় দিয়ে চলে গেল। আমি তো বরফের মতো জমে গেছি মনে হয়। হয়তো 2 মিনিট কমাইছিলাম। এখন তার ম্যাম বলা যাবে না, তাই এখন থেকে মায়া বলবো। আমি মনে মনে বললাম, এটা কি হলো মায়া? আমাকে কিস কেন করলো? না না, আমি এসব কি ভাবছি? এখন আমার একটু ঘুমানোর প্রয়োজন। তার আগে রুমটাকে একটু গোছানো দরকার। তারপর আমি রুমটাকে গুছিয়ে শুয়ে পড়লাম। ওইদিকে মায়া ভাবছে। মায়া মনে মনে বলল, ইস, এটা আমি কি করলাম? ওকে যে কিস করে ফেললাম, ও এখন কি ভাবছে? যা ভাবার ভাবুক, আমি তোকে আমার মতো করে আদর দিয়েই যাব। তার আগে জানতে হবে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। এইদিকে আমি, এই তুমি আমার কাছে আসবে না? কেন, কি হয়েছে জানো? তোকে একটু আদর করি। না, তোমার আদর আমার দরকার নেই। আমার বউ আমাকে আদর করবে। আমি না বলতে যাব তার আগে মেয়েটি 4 ঠোঁট এক করে দিল। আমি শুধু করছি। আমি মেয়েটির শক্তির সাথে পেরে উঠছি না। হঠাৎ মেয়েটি আমার ঠোঁটে কামড় দিল। আমি আহ বলে চোখ মেলে তাকিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। ও, আমি তার মানে এতক্ষণ স্বপ্ন দেখলাম? কি আর কমু দুঃখের কথা, পিওর সিঙ্গেল তো, তাই মনে হয় এসব স্বপ্ন দেখলাম। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 7টা বাজে। কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করে বসে রইলাম। হঠাৎ মনে হলো কে যেন দরজায় টোকা দিল। আমি দরজার দিকে তাকিয়ে দেখি মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? না, তোমার সাথে একটু গল্প করতে এসেছি। আচ্ছা, ভিতরে আসেন, বলেন কি গল্প করবেন। আমি তো কোনো গল্প পারি না। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আব্বু আম্মু আর আমার ছোট একটা বোন আছে। তা তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, এইসব আজব প্রাণী আমি রাখি না। আমি জাতীয় পিওর সিঙ্গেল। সত্যি তোমার গার্লফ্রেন্ড নাই? অনেকটা খুশি হয়ে মায়া বলল, না নেই। মায়া মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেল। এখন তো আর আমার কোনো চিন্তাই রইলো না। কালকেই তোমাকে আমার মনের কথা বলে দিব। বলা তো যায় না কোন পেতনি এসে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায়। কি এত ভাবছো? না, কিছু না। চলো ডিনার করে আসি। আচ্ছা চলো।
আমি আর মায়া নিচে গেলাম ডিনার করতে। যে দেখি মায়ার আব্বু সোফায় বসে আছে। তখন মায়া তার আব্বুকে বলল, আব্বু তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। তা তুমি তোমার জিনিসপত্র নিয়ে আসছো? মায়ার আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, জি স্যার, এনেছি। আমাকে স্যার বলার দরকার নেই, আজ থেকে আমাকে আঙ্কেল বলবা, কেমন? জি স্যার ও থুক্কু আঙ্কেল। হ্যাঁ, এখন ঠিক আছে, চলো ডিনার করে আসি। আমি আর মায়া এবং আঙ্কেল মিলে ডিনারটা করে নিলাম। তারপর আমি আমার রুমে এসে বসে রইলাম। ভাবছি এখন কি করব। বাড়িতে থাকলে বোনটার সাথে মজা করতে পারতাম, এখন বোনটার কথা খুব মনে পড়ছে। আমি বাড়িতে ফোন দিলাম, আম্মু ফোন তুলল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তোমরা? রাতের খাবার খেয়েছো? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা, আমরা খেয়েছি। তুই খেয়েছিস? আম্মু আমিও খেয়েছি। আচ্ছা, আমার ছোট বোনটা কি করে? আর বলিস না, তুই বাড়ি থেকে যাওয়ার পর থেকে মন খারাপ করে বসে আছে। ও এই ব্যাপার। আচ্ছা, বোনের কাছে ফোন দাও, আমি কথা বলবো। আদিবা, আদিবা, কই গেলি? জলদি এদিকে আয়, তোর ভাইয়া ফোন দিচ্ছে, তোর সাথে কথা বলবে। আদিবা দৌড়ে এসে আম্মুকে বলল, দাও দাও ফোন দাও, আমি ভাইয়ের সাথে কথা বলি। আদিবা আম্মুর থেকে ফোনটা নিয়ে বলল, ভাইয়া, তুমি কেমন আছো? তুমি রাতে খেয়েছো? বোন খেয়েছি। তুই খেয়েছিস? আর হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? ভাইয়া, তোমাকে ছাড়া ভালো লাগে না। বোন, তুই এমন করলে কিন্তু আমি কষ্ট পাবো। তুই কি চাস তোর ভাই কষ্ট পাক? না, আচ্ছা যাও, আর মন খারাপ করবো না। মনে থাকে যেন। মনে থাকবে। তুমি নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা, পাকা বুড়ি একটা। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আমার মতো পিচ্ছি একটা মেয়েকে বুড়ি বললা। আরে ওটা তো কথার কথা, তুইও না। আচ্ছা, আম্মুর কাছে ফোন দে। বোন আম্মুর কাছে ফোন দিল। হ্যাঁ বল। আব্বু কই? তোর আব্বু এখনো কাজের থেকে আসেনি। আচ্ছা, তোমরা ভালো থেকো, এখন ফোন রাখি। এটা বলে ফোন রেখে দিলাম। আর মনে মনে বললাম, জাহিদ, তোর তো একটা ব্যবস্থা করতে হবে। তুই আমার লোকদের মেরেছিস, কিছু বলি নাই। এখন তুই মেয়ে পাচার করবি, এটা তো মানা যায় না। এর আগে তোকে অনেকবার সাবধান করেছিলাম, তুই তবুও শুনলি না। তোকে তো আমি শেষ করে দিব। না, অনেক রাত হয়েছে, তাই আমি ফোনটাকে সাইলেন্ট করে শুয়ে পড়লাম। এদিকে মায়া মনে মনে বলছে, না, কাল যে করেই হোক নীরবকে আমার মনের কথা বলে দিব। কাল তো আবার আমার ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটি থেকে ফেরার পথে না হয় আমার মনের কথা নীরবকে বলে দিব। এখন বাচ্চা মেয়ের মতো চুপ করে শুয়ে থাকি। মায়া এসব কথা মনে মনে বলে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আমি শুয়ে আছি, কে যেন এসে দরজা টোকা দিচ্ছে। আমি তো আবার এত সকালে উঠি না, আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মায়াদের বাসায় আছি। তাই আমি আমার মতো করে বিছানায় শুয়ে আছি, আর দরজার পাশে মায়া দাঁড়িয়ে আমাকে ডেকেই চলেছে। আমি ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলে দেখি মায়া দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তখন আমি বললাম, আমাকে কিছু বলবেন? এতক্ষণ কেউ ঘুমায়? সেই কখন থেকে ডেকেই চলেছি। না মানে আমি স্বপ্নে দেখেছিলাম কি কে যেন আমাকে ক্লোরোফিল দিয়ে অজ্ঞান করে দিয়েছে, তাই তো আমি ঘুমিয়েছিলাম। এখন মজা করার সময় না, চালু রেডি হয়ে নিচে আসো, আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। এত সকালে কোন ভার্সিটি খোলা থাকে? আমি হাই তুলতে তুলতে বললাম। কি এত সকাল মানে? এখন সকাল 9টা বাজে। আরে কুল কুল, আমি এখনই রেডি হয়ে আসছি বলে দিলাম বাথরুমে দৌড়। আর মায়া চলে গেল নিচে কাজের লোকদের সাথে খাবার টেবিলে নাস্তা সাজাচ্ছে। আগেই বলেছিলাম মায়া বড়লোক হলেও তার মধ্যে কোনো অহংকার নেই। আমি রেডি হয়ে নিচে এসে মায়াকে বললাম, চলো ভার্সিটি যাবে না? আগে নাস্তা করে নাও। ভার্সিটি থেকে আমার কাছে নাস্তা করাটা ইম্পর্টেন্ট বেশি। এখন কোনো কথা না বলে নাস্তার টেবিলে বসো। আমিও মায়ের কথা মতো নাস্তার টেবিলে একটা চেয়ার টেনে বসে পড়লাম। মায়া আমার পাশেই বসলো আর আমার প্লেটে খাবার তুলে দিয়ে নিজেও খাবার নিয়ে খাওয়া শুরু করলো। তখন আমি বললাম, আঙ্কেল কোথায়, তিনি খাবেন না? আব্বু তো অফিসে গেছে, আজকে একটা জরুরি মিটিং আছে, তাই আজকে একটু চালু গেছে। ও আচ্ছা। খাবার সময় বেশি কথা বলতে নেই, এখন চুপ করে খাও। আমি আর মায়া খাবার খাওয়া শেষ করে 5 মিনিট বিশ্রাম নিয়ে রওনা হলাম ভার্সিটির উদ্দেশ্যে।
দরজার সামনে এসে মায়া বলল, একটা কথা বলবো? এতক্ষণ এতগুলো কথা বললে তখন অনুমতি নিয়েছিলে যে এখন নিচ্ছ? আর আমার জানা মতে মালিক কখনো কর্মচারীকে কিছু বলার জন্য কর্মচারীর অনুমতি নেয় না, বরং আদেশ করে। কি বললে তুমি? আমি কি তোমাকে আমার কর্মচারী ভেবেছি? তুমি এই কথাটা বলতে পারলে? আর কখনো এই কথা বলবে না, মনে থাকে জানো। মায়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন বলো কি যেন বলবে বলেছিলে? আমি কি এমন কথা বললাম যার জন্য কান্না করা লাগে? আমার জানা মতে বড়লোকের মেয়েরা অহংকারী হয়, আর এখানে দেখি মায়া তার উল্টো, মায়ার মধ্যে কোনো অহংকার নেই। আমি মনে মনে বললাম, তুমি গাড়ি চালাতে জানো? হ্যাঁ, আমি গাড়ি চালাতে জানি। তাহলে আমার পেছনে পেছনে আসো। আমি মায়ার পিছনে পিছনে যেতে লাগলাম। মায়া আমাকে একটা ব্ল্যাক কালারের গাড়ির সামনে নিয়ে গেল আর বলল, এটা আমার পছন্দের গাড়ি, আমি ছাড়া এই গাড়িটা এখনো কেউ চালায়নি। এখন থেকে এই গাড়িটা তুমি চালাবে, আর আমি যেখানে যাব আমাকে সেখানে নিয়ে যাবে। আচ্ছা। এখন গাড়িতে বসো, আর এই নাও গাড়ির চাবি। মায়া আমাকে গাড়ির চাবি দিয়ে গাড়ির সামনের সিটে বসে পড়ল। আমি গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলাম আর মায়ার বলা ভার্সিটিতে নিয়ে যেতে লাগলাম। আমি ড্রাইভিং করছি আর মায়া তার মতো করে কথা বলেই যাচ্ছে। আমি মনে মনে বললাম, মেয়ে মানুষ এত কথা বলতে পারে, মায়াকে না দেখলে জানতেই পারতাম না। একবার কথা বলা শুরু করলে থামার নাম নেয় না। আমি গাড়িটি নিয়ে গিয়ে ভার্সিটির মাঠে থামালাম, তো মায়া খেয়াল করে নাই, সে তো কথা বলেই যাচ্ছে। তখন আমি তাকে বললাম, মায়া ম্যাম, আমরা ভার্সিটি এসে গেছি, এখন কি আপনি গাড়িতেই বসে থাকবেন? ও, আমরা তো তাড়াতাড়ি এসে পড়লাম, আমি তো খেয়ালই করলাম না। এত কথা বললে কি আর খেয়াল থাকে? তার মানে তুমি কি বলতে চাইছো আমি বেশি কথা বলি? এখন কি এখানে ঝগড়া করবেন নাকি ক্লাসে যাবেন? তোমাকে পরে মজা বোঝাবো। এই তুমি গাড়ি পার্ক করে চাইলে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে পারো। মায়া গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে চলে গেল, আর আমি গাড়ি পার্কিং করে ভার্সিটির মাঠে কিছু গাছে দেখা যাচ্ছে, সেখানে আবার বসার জন্য বেঞ্চ আছে। আমি সেখানে গিয়ে চুপ করে বসে রইলাম। আমি আশেপাশে তাকিয়ে দেখি কিছু মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে আর একে অপরের সাথে ইশারায় কি যেন বলছে। কোনোদিন ছেলে দেখে নাই, নাকি আমার দিকে এভাবে তাকানোর কি আছে? আমি মনে মনে বললাম। আমি মাথা নিচু করে ফোন টিপতেছি। এদিকে মায়া তার বান্ধবীর কাছে যাওয়ার জন্য বলল, কি রে মায়া, কখন আসলি? মায়ার বান্ধবীর নাম হলো নীলা, রিমা আর রুমি। এই তো এইমাত্র আসলাম। তখন ক্লাসের বেল পড়ে গেল। মায়া আর মায়ার বান্ধবীরা ক্লাসে চলে গেল। একে একে সব ক্লাস শেষ করে মায়া আর তার বান্ধবীরা কথা বলতে বলতে ক্লাসরুম থেকে বাহির হতে লাগলো। দোস্ত, আর কতদিন মায়ের পিছনে ঘুরবি? ভার্সিটির বখাটে ছেলে আকাশ, সে মায়াকে পছন্দ করে, আর তার বন্ধু হচ্ছে রনি, রাকিব, হাসান। রনি জিজ্ঞেস করলো আকাশকে, আজকে আবার প্রপোজ করব, যদি রাজি না হয় তাহলে ওর ইজ্জত কেড়ে নিব। তখন তো ওর আমায় বিয়ে করতেই হবে, না হলে সমাজে আর মুখ দেখাতে পারবে না। আর আমিও একটা শর্তে রাজি হব, যদি মায়ার সব সম্পত্তি আমার নামে করে দেয় তো। দোস্ত, তোর মাথায় এত সুন্দর বুদ্ধি আসে কিভাবে? ওই দেখ, মায়া আসতেছে। হাসান, কিছু গোলাপ ফুল নিয়ে আয় তো। মায়া কথা বলতে বলতে ভার্সিটির মাঠে চলে আসলো। তখন নীলা আমাকে দেখিয়ে বলে উঠল, মায়া দেখ, ছেলেটা কত কিউট না, ছেলেটাকে আমি এখনই প্রপোজ করব। এই খবরদার, এই কাজ করিস না, ও তোদের জিজু হয় বুঝলি। আমি ওকে ভালোবাসি, আর ও আমার সাথে ভার্সিটিতে এসেছে। ও, তুই কত লাকি রে, এত কিউট একটা ছেলে পেয়েছিস। এদিকে হাসান কিছু গোলাপ ফুল এনে আকাশের হাতে দিল। আকাশ ফুল নিয়ে সোজা মায়ার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, মায়া, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি তোমার ওই হাত ধরে চলার সাথী বানাবে? হাঁটু গেড়ে বসে গোলাপ ফুল এক হাতে দিয়ে মায়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? অনেক হয়েছে, আর না। তোকে অনেকদিন প্রপোজ করেছি, আর তুই প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছিস। আজকে তোর সব তেজ আমি চুষে নিব, দেখি তোকে কে বাঁচায়। এই বলে আকাশ মায়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মায়া ছুটার জন্য চেষ্টা করছে, কিন্তু আকাশের শক্তির সাথে পেরে উঠছে না। আর ভার্সিটির সবাই এই দৃশ্য দেখছে, কেউ এগিয়ে যাচ্ছে না, কারণ আকাশ এই এলাকার এমপির ছেলে। মায়া নীরব বলে জোরে চিৎকার দিল,
আমি মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখলাম একটা ছেলে মায়াকে টেনে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বলছে না। আমি মায়ার সামনে গিয়ে মায়ার এক হাত টেনে ধরলাম। তখন আকাশ বলল, এই কে রে তুই? ভালো চাস তো এখান থেকে সরে যা আর ওর হাত ছেড়ে দে। যদি না ছাড়ি তো কি করবি শুনি? আকাশ হঠাৎ করে আমার বুকে লাথি দিয়ে বসলো, ফলে আমি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লাম। আমি মাটি থেকে উঠে আবার গিয়ে মায়ার হাত ধরে বসলাম। এবার আকাশ আমাকে ঘুষি মারতে নিলে আমি তার হাত ধরে বুকে একটা লাথি দেই, ফলে কিছুটা দূরে গিয়ে পড়ল। আর মায়া আকাশের হাত থেকে ছাড়া পেয়ে আমার পিছনে এসে দাঁড়ালো। আমি তখন মায়াকে বললাম, মায়া তুমি এক সাইডে চলে যাও। মায়া এক সাইডে চলে গেল। আকাশকে মারার ফলে তার বন্ধুরা আমার দিকে তেড়ে আসছে। যখন রনি আমার গায়ে হাত তুলবে, আমি তখন আমার বাম হাত দিয়ে তার হাত মোচকে ধরি আর ডান হাত দিয়ে তার নাক বরাবর ঘুষি মারি। এক ঘুষিতেই রনির অবস্থা খারাপ। হাসান তো রনির অবস্থা দেখে দৌড়ে পালালো। আকাশ কোথা থেকে যেন একটা কাঠের টুকরো নিয়ে এসে পিছন থেকে আমার শরীরে আঘাত করলো। আমি যেই আবার আঘাত করতে যাব, তখন আমি কাঠের টুকরোটা ধরে ফেলি আর সেটা আকাশের হাত থেকে নিয়ে উড়াধুরা পিটানি শুরু করি, কারণ তখন আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল। মায়া আমার সামনে এসে বলল, নীরব, ওকে ছেড়ে দাও, ও না হলে ও যে মারা যাবে। আমি আকাশকে ছেড়ে দিয়ে মায়াকে বললাম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসতেছি। মায়া চলে গেল আমার কথা শুনে। আমি আকাশের কলার ধরে তুলে বললাম, আর কখনো যেন তোকে মায়ার আশেপাশে না দেখি, আর যদি দেখি সেদিন হবে তোর শেষ দিন। আমি পকেট থেকে ফোন বের করে এমপিকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর বললাম, এমপি সাহেব, আমি কিংয়ের লোক বলছি, তোর ছেলেকে সাবধান করে দে, আজকের পর থেকে যেন কোনো মেয়েকে ডিস্টার্ব না করে। আজকে শুধু একটু ওষুধ দিলাম, আরেকদিন দেখলে একেবারে জানে মেরে দিব। না না, আমার ছেলেকে মারবেন না, আমি ওকে সাবধান করে দেব। মনে থাকে যেন। এটা বলে ফোন রেখে দিলাম। অন্ধকার দুনিয়ায় সবাই আমাকে এক নামে চিনে, কিং। আমি কিংয়ের লোক বললাম যাতে কেউ না জানে আমি মাফিয়া কিং। আমি গাড়ির সামনে এসে দেখি মায়া গাড়িতে চুপ করে বসে আছে। আমিও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। মায়া আসার সময় একটা কথাও বলে নাই। মায়া গাড়ি থেকে নেমে আমাকে বলল, হাত মুখ ধুয়ে আসো, দুপুরে খাওয়া লাগবে তো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উপরে আমার রুমে চলে আসলাম। আর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মায়া নাস্তার টেবিলে চুপ করে বসে আছে। আমাকে দেখে মায়া বলল, আমার পাশের চেয়ারে বসো। আমি মায়ার পাশে বসলাম। মায়া আমাকে খাবার বেড়ে দিয়ে নিজেও নিয়ে খাওয়া শুরু করলো। খাবার খেয়ে আমি সোজা আমার রুমে চলে আসলাম। এসে একটা ঘুম দিব ভাবছিলাম, তখন দেখি মায়া আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। তাহলে বলেন, কি বলবেন? না মানে বলছিলাম কি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো বরফের মতো পুরো জমে গেছি। আমি মায়াকে আমার থেকে ছাড়িয়ে বললাম, দেখো মায়া, এটা তোমার আবেগ আর কিছু না। তুমি আমার জীবনের সাথে জড়ালে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। আমি গরিব ঘরের সন্তান আর তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই বলছিলাম আমাকে ভুলে যাও। না, আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকতে পারবো। আর এটা আমার আবেগ না, আমি যথেষ্ট বড় হয়েছি। আমার কিসে ভালো সেটা আমি বুঝি। এখন তুমি আমাকে ফিরিয়ে দিও না। মায়া কান্না করতে করতে বলল, তুমি কিন্তু এমন করলে আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তাহলে আমাকে ভালোবাসার কথা বলতে পারবে না? তাহলে আমি এখানে থাকব। মায়া আচ্ছা বলে কান্না করতে করতে চলে গেল। আপনারা কি ভাবছেন আমি মায়াকে ভালোবাসি না? আমিও মায়াকে ভালোবাসি, কিন্তু মায়ার সাথে আমার আকাশ পাতাল ব্যবধান। তাছাড়া মায়ার আব্বু কখনো মায়াকে আমার হাতে তুলে দিবে না। আমি বসে বসে যখন ভাবতেছি তখন আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মাসুম ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ মাসুম, কি বলবি বল। ভাই, আজকে রাত 8টায় জাহিদ এই ঠিকানা থেকে মেয়ে পাচার করবে। আচ্ছা, আমি বিকেলে আমাদের গোডাউনে চলে আসব। সবাইকে বলে দে, সবাই যেন উপস্থিত থাকে।
আচ্ছা ভাই, আমি এখনই সবাইকে বলে দিচ্ছি। এই বলে ফোন কেটে দিল। আমিও ফোনটাকে বিছানায় রেখে একটা ঘুম দিলাম। আর মায়া রুমে বসে কান্না করছে। এদিকে আম্মু আম্মু ভাইয়াকে বলো কিছুদিনের জন্য বাড়িতে আসতে। আচ্ছা বলে দেখবো রে, যদি পারে তাহলে একবার যেন বাড়িতে আসে। তার পাগলি বোনটা তার ভাইকে মিস করছে। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি 3টা বাজে। আমি ফ্রেশ হয়ে মায়ার রুমের সামনে এসে দরজায় টোকা দিলাম আর বললাম, মায়া তুমি কি ভিতরে একটু এখানে আসতে পারবে? মায়া আমার সামনে এসে দাঁড়ালো। মায়ার চোখ ফুলে গেছে। ফর্সা মানুষ, অতিরিক্ত কান্নার কারণে চোখ ফুলে গেছে। তোমার এই অবস্থা কেন? তুমি তা ভালো করেই জানো। না, আমি জানি না, আর জানার প্রয়োজন মনেও করছি না। দরজা তো খোলাই ছিল, তুমি ভেতরে আসলে না কেন? না বলে একটা মেয়ের রুমে প্রবেশ করা ঠিক না। এই রুমের এবং এই রুমে যে থাকে তার প্রতি তোমার অধিকার আছে। কি রকম? আমি তোমার হবু বউ। দেখা যাবে। আচ্ছা এইসব কথা বাদ দাও তো এখন। আমি একটু বাহিরে যাব, আমার আসতে রাত হতে পারে। আজকের জন্য তুমি না হয় একটু কোথাও যেও না। কেন? আমি একা যেতে পারবো না? তুমি একা বের হলে তোমার ক্ষতি হতে পারে। আমার ক্ষতি হলে তোমার কি? কারণ আমি তোমাকে কি বলো বলো, থেমে গেলে কেন? বলো কি বলতে চেয়েছিলে, প্লিজ বলো। কিছুটা খুশি হয়ে মায়া বলল, কিছু না, প্লিজ আমার এই একটা কথা রাখো। আমার একটা জরুরি কাজ আছে। আজকের দিনটার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করো। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এটা করলেই হবে, আর কিছু করা লাগবে না। এটা বলে আমি রওনা দিলাম গোডাউনের উদ্দেশ্যে। আমি গোডাউনে 6টা বাজে পৌঁছালাম। আমার সব লোকদের উদ্দেশ্যে বললাম, তোরা তৈরি হয়ে থাক। আজকে রাত 8টায় এই ঠিকানায় গিয়ে কিছু মেয়েদের উদ্ধার করতে হবে। তখন সবাই হ্যাঁ বলল। তখন আমি মাসুমকে বললাম, মাসুম দেখতো আমাদের কাছে যথেষ্ট বন্দুক এবং গুলি আছে কিনা। ভাই আমাদের কাছে সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখতো কয়টা বাজে। ভাই এখন তো 7টা বাজে। সবাই রেডি হয়ে নে, এখনই আমরা রওনা দিব। আচ্ছা ঠিক আছে ভাই। আমি এবং আমার লোক নিয়ে হাজির হলাম আমার গুপ্তচরের বলা ঠিকানায়। সেখানে যেয়ে দেখি জাহিদ কালো স্যুট পরা দুজন লোকের সাথে কথা বলছে, আর আমরা আড়াল থেকে তা দেখছি। জাহিদের পাশেই মেয়েগুলো দাঁড়িয়ে আছে, তাদের সবার মুখ টেপ দিয়ে আটকানো। জাহিদ কালো স্যুট পরা লোকদের সাথে হাত মিলিয়ে একে একে সব মেয়েদের কন্টেনারের মধ্যে ঢোকাতে লাগলো। যখন সব মেয়েদের কন্টেনারে ঢুকিয়ে কন্টেনারের দরজা আটকালো, তখন আমি আমার লোকদের বললাম, শুরু করো অ্যাকশন। আমার কথা মতো আমার সব লোক দৌড়ে গেল আর গুলি করতে লাগলো। আর এমন আচমকা আক্রমণের জন্য জাহিদ প্রস্তুত ছিল না, ফলে তার অনেক লোক গুলি লেগে নিহত হয়। জাহিদ পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না। তার আগেই আমার লোক তাকে ধরে আমার সামনে নিয়ে আসলো। জাহিদ আমাকে দেখে চমকে উঠলো, কাঁপা শুরু করলো। তখন আমি বললাম, কিরে কাঁপাকাঁপি শুরু করলি কেন? তোর জ্বালায় কি কিছুদিন শান্তিতেও থাকতে পারবো না? আর তুই আমার লোকদের মেরেছিস কেন বল? জাহিদের কপালে পিস্তল রেখে বললাম, আমি চেয়েছিলাম তোর লোকদের মেরে আমি মাফিয়া কিং হব, তাই তাদের মেরেছিলাম। আর আমি মনে করেছিলাম তুই হয়তো মরে গিয়েছিস। তোকে অনেকবার সাবধান করেছিলাম এইসব খারাপ কাজ ছেড়ে দে, তুই শুনলি না। এবার উপরে যে যা মন চায় তা কর। এই বলে আমি জাহিদের কপালে 3টা বুলেট ভরে দিলাম। আর আমি পুলিশকে ফোন করে বললাম, হ্যালো, আমি কিং বলছি, এই ঠিকানায় চলে আসুন। এখানে এত নাম্বার কন্টেনারে 50টা মেয়ে আছে, তাদেরকে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিন। আর এখানে যে লাশগুলো আছে তাদেরকে আমি মেরেছি, তারা মেয়েগুলোকে পাচার করতে চেয়েছিল, তাই আশা করছি আর কিছু বলা লাগবে না। এইটা বলে ফোন কেটে দিলাম। আর আমার একটা লোককে বললাম, এখানে পুলিশ না আসা পর্যন্ত তুই লুকিয়ে থাকবি, পুলিশ আসলে তুই তোর বাড়ি চলে যাবি। এই বলে আমি সেই স্থান ত্যাগ করলাম আমার দল নিয়ে। আর সবাইকে বলে দিলাম, যে যার বাড়ি চলে যাও। এদিকে মায়ের আব্বু মায়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে লাগলো। মায়া মা, কোথায় তুই? আয় খাবার খেয়ে যা। মায়াকে ডাকতে গিয়ে তার আব্বু চমকে ওঠে, কারণ মায়া কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। তখন মায়ার আব্বু বলল, মা
তোকে কেউ কিছু বলেছে? তুই কি জন্য কান্না করেছিস আমাকে বল। আব্বু আমি নীরবকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না, কিন্তু নীরব আমাকে ফিরিয়ে দিচ্ছে কারণ আমি বড়লোক বলে। মায়া তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এই জন্য কান্না করা লাগে পাগলি মেয়ে? আমি আছি তো, আমি তোর সাথে নীরবের বিয়ে দিব। সত্যি বলছো তুমি আব্বু? সত্যি বলছি, তোর খুশিতেই আমার খুশি। তোমাকে কি বলে যে এখন ধন্যবাদ দিব? হয়েছে থাক, কিন্তু তুই এত তাড়াতাড়ি নীরবকে কি করে ভালোবেসে ফেললি? 2 দিন হলো আসলো। জানি না, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, এখন জলদি বিয়ের আয়োজন করো। তখন মায়ার আব্বু কিছু বলতে যাবে, তার আগে মায়া বলল, ঠিক আছে আব্বু, কিন্তু তুমি নীরবের আব্বু আম্মুর সাথে কথা বলে রাখো। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি সোজা আমার বাসায় চলে আসলাম। আদিবা আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর বলল, ভাইয়া তুমি কেমন আছো? ভালো। আমার বোন কেমন আছে? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তুমি এসে পড়েছো না, তাই ভালো হয়ে গিয়েছি। তাই নাকি? হুম। আব্বু আম্মু কোথায়? এইমাত্র তারা দুজন গিয়ে শুয়ে পড়েছে। আচ্ছা আমি রুমে গেলাম, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও কিছু খেয়ে নাও। না এখন আর কিছু খাবো না। তারপর আবার রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে দেখি মায়ের আব্বু কল দিয়েছে। ফোন রিসিভ করার পর বলল তাড়াতাড়ি বাসায় আসতে। আমি তাড়াতাড়ি উঠে চলে গেলাম। তখন সময় 7টা বাজতে চলছে। আমি কোনো মতো ফ্রেশ হয়ে চলে গেলাম। যাওয়ার পর আমি বললাম, কি হয়েছে আঙ্কেল, এত তাড়াতাড়ি আমায় ডাকলেন? একটু আমার সাথে চলো, সমস্যা হয়েছে। কোথায় আঙ্কেল? আসলে আমি একটা 200 কোটি টাকার কাজ পেয়েছি, কিন্তু সেটা 2 জন মিলে আমার থেকে কেড়ে নিতে চাইছে। আজ এখন এমপিকে নিয়ে আমায় ডেকেছে, জানি আমি সেখানে গেলে কিছু একটা হবে আর আমার থেকে এই কাজ কেড়ে নিবে। আমি এই কাজটা করার জন্য ব্যাংক থেকে অনেক টাকার লোন নিয়েছি, এখন এই কাজটা না করতে পারলে লস হবে অনেক। বুঝতে পারছি, আপনি চলেন দেখি কে নেয়। তারপর আঙ্কেলের সাথে চলে গেলাম একটা পুরনো ফ্ল্যাটে। সেখানে যাওয়ার পর দেখলাম এমপির সাথে আরো 3 জন বসে আছে। আমায় এমপি দেখে চিনতে পারছে, কারণ আমি তাকে বলেছি সেদিন আমি কিং। তাই এমপির সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, আরে কিং ভাই, আপনি এখানে আমায় বলতেন, আমি চলে যেতাম আপনার কাছে। সবাই কিং নামটা শুনে ভয়ে উঠে দাঁড়িয়ে পড়লো, সাথে আঙ্কেলও অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কি হয়েছে, তার কাজটা কে নিতে চাইছিল এখানে? আমি আঙ্কেলকে দেখিয়ে বললাম। তখন এমপি বলল, কেউ না ভাই, ভুল হয়ে গেছে, আর কেউ তার কাছে বাধা দিবে না, আপনি যান। সরি ভাই। মনে থাকে যেন, পরের বার যেন এমন ভুল না হয়। তারপর আমি আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসলাম। তখন আঙ্কেল আমায় বলল, তুমি তাহলে সেই কিং? আঙ্কেল আমি সেই কিং, কিন্তু আমি ভালো লোকদের কিছু বলি না। যারা খারাপ কাজ করে তাদেরকে আমি শাস্তি দেই। গতকাল হয়তো টিভিতে শুনেছেন 50 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে। শুনেছি। এটা তাহলে তুমি করেছো? এটা আমি করেছি। খুব ভালো কাজ করেছো, খুব খুশি হলাম। আমি কিছু বলতে যাব, তখন মায়া এসে বলল জলদি কলেজে যেতে, লেট হয়ে গেছে। তখন মায়াকে নিয়ে কলেজে চলে আসলাম। আসার পর মায়া ক্লাসে চলে গেল। তখন মায়ার বান্ধবী নীলা আসলো আর বলল, হাই, আমি নীলা, কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। তারপর দুজনে একটু আড্ডা দিতে লাগলাম, হেসে হেসে কথা বলতে লাগলাম। নীলা আজ ক্লাস করেনি, ক্লাসের পুরো সময় আমার সাথে কথা বলছে। মায়া সবগুলো ক্লাস করে বের হয়ে দেখে নীলা আমার সাথে হেসে হেসে কথা বলছে। তখন মায়া প্রচণ্ড রেগে আমার কাছে এসে হাতটি ধরে আর টেনে নিয়ে গিয়ে গাড়িতে উঠালো, আর আজ নিজেই গাড়ি চালাতে লাগলো। মায়া গাড়িতে কোনো কথা বলল না, না মায়া বাসায় এসে কোনো কথা বলল আমার সাথে। তখন আমি আমার রুমে গিয়ে বসে আছি। তখন বোন ফোন করে বলল একটু জলদি আসতে। আমি আঙ্কেলকে বলে চলে গেলাম। বাসায় যাওয়ার পর বলল এমনি ডাকছে আমার সাথে আড্ডা দিতে। তারপর আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে আমার রুমে গিয়ে শুয়ে আছি। ঠিক 2 অথবা 3 ঘন্টা পর আম্মু এসে বলল, নীরব চান করে উঠে এই পাঞ্জাবিটা পরে নে, আজকে তোর বিয়ে। আমি কথাটি শুনে অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, আম্মু এসব তুমি কি বলছো? বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে, তাও আমি এখনো মেয়েকে দেখিই নাই। তোর দেখা লাগবে না, আমরা দেখছি এবং আমাদের ভালো লেগেছে। আমরা এই মেয়ে হাতছাড়া করতে চাই না, তাই তো হুট করে বিয়ে দিচ্ছি। আম্মু আমি এখন বিয়ে করব না। তুই কি তোর আম্মুর এই একটা কথা রাখতে পারবি না?
যদি না রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। তারপর আর কি, শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজি হতে হলো। কিন্তু তখন মায়ার জন্য খারাপ লাগতে শুরু করলো। আমিও তো ভালোবাসি, কিন্তু কি করব আমি, এখন কিছু করার নেই। আমি পাঞ্জাবি পরে নিচে নেমে দেখি একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, সাথে দুজন লোক আর আঙ্কেল আছে। হয়তো মায়া আসেনি, কাজী সাহেব আছে। আমাকে বিয়ে দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছে দেখছি। শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। এখন আমি আমার রুমে যেতে ভয় পাচ্ছি, আর খারাপ লাগছে মায়ার জন্য। বুকে ফু দিয়ে 2 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। বউ আমাকে সালাম করে খাটে গিয়ে বসে পড়ল। আমি বউয়ের পাশে গিয়ে ঘোমটাটা তুলে বিশাল বড় একটা ঝাটকা খেলাম। আরে আমার বউ কই? এ তো দেখি মায়া বসে আছে। তখন আমি বললাম, তুমি এখানে? তো কাকে আশা করেছিলে? নীলাকে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তুমি আমায় রেখে নীলার সাথে গিয়ে প্রেম করো, তাই না? ডাইরেক্ট তোমায় বিয়ে করে নিজের করে নিলাম। কি? কেমনে? কি করলে এটা? আগে চলো নামাজ পড়ে নেই, তারপর বলবো। নামাজ পড়া শেষে এবার বলো। একদিন তুমি যখন দুপুরে ঘুমিয়েছিলে তখন আমি তোমার রুমে যাই তোমাকে দেখার জন্য। বিছানার পাশে তোমার ফোন পাই, কিন্তু তোমার ফোনে তো কোনো লক ছিল না। আমি তখন ফোনে দেখতেছিলাম তুমি কোনো মেয়ের সাথে কথা বলো কিনা, কিন্তু তোমার ফোনে কোনো মেয়ের নাম্বার পাইনি, সব ছেলেদের নাম্বার, আম্মু নাম দিয়ে সেভ করা। এই নাম্বারটা আমি তখন আমার ফোনে তুলে নেই, যাতে পরে কাজে লাগে। আর যখন তুমি নীলার সাথে কথা বলছিলে তখন রাগ হয়েছিল অনেক, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয় হয়েছে, অনেক হয়েছে। তখন আমি তোমাকে নিয়ে জলদি বাসায় চলে আসলাম, আর তুমি বাড়ি চলে যাও। কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার পর আমি আব্বুকে বলি আসতে, এবং আমি কান্না করে বলি আজ বিয়ে করব তোমায়। আব্বু প্রথমে রাজি ছিল না রে, রাজি হয়েছে পরে। আর একটা কথা, আমি যে তোমায় ভালোবাসি সেটা গতকাল বলে দিয়েছি আব্বুর কাছে। আব্বুর কথা মতো তোমার আম্মুকে আমি ফোন দিয়ে বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার আব্বু আম্মুকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে অনেক বোঝানোর পর তারা রাজি হয়েছে, আর তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। ও, কি বুদ্ধি তোমার মাথায় বাবা। এখন কি কথা বলেই রাত পার করবে নাকি কিছু করবে? আদর করো আমায়। আর আমার কিন্তু টুইন বেবি চাই। তাই নাকি? তাহলে চলো কাজে লেগে পড়ি। আমার লজ্জা করে না বুঝি? এখানে তো তুমি আর আমি, আর তো কেউ নাই। ওই দেখো তোমার দুষ্টু পাঠকেরা কিভাবে তাকিয়ে আছে। আমি, এই ভাইয়েরা এবং আপুরা, আপনারা এখন যান আর আমি বাসরটা করে ফেলি। আমি মায়াকে খাটে শুইয়ে দিয়ে তার ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে কিস করে চলেছি। মায়াও আমার সাথে সমান তাল মিলিয়ে চলেছে। আর বাকিটা পাতিহাস